আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই। আপনারা অবগত আছেন যে ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনসের জন্য একদিনের সফরে আজ সকালে বাংলাদেশে এসেছেন। আজ আমি এবং ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি দুদেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনসে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি। এফওসির আলোচনার পর ভারতের পররাষ্ট্র সচিব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভারতের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুদেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আগে ভারতের পররাষ্ট্র সচিব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। আমি এফওসিতে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে যেসব বিষয় নিয়ে কথাবার্তা বলেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা জানেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। এই প্রেক্ষিতে কনসালটেশনসে উভয় প্রতিনিধি দল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক সেই সম্পর্ককে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন। কনসালটেশনসে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়সমূহের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি এবং এক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। আপনারা অবগত রয়েছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান, ওয়ান লাইফ ইজ টু মেনি। এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছি। আজকের আলোচনায় আন্তঃনদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে। আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দিই। গঙ্গা পানি চুক্তির মেয়াদ 2026 সালে উত্তীর্ণ হয়ে যাবে। সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। এছাড়াও আরও যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিই। বন্যা পূর্বাভাস, উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধী ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি। ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ, প্যারাট্যারিফের মতো বাধাসমূহ দূর করার উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয়
পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগে গ্রহণেরও অনুরোধ করেছে। আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা ভারত থেকে বর্তমানে প্রায় 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে। প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে। তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে, তাদের সাজা মওকুফের বিষয়ে ভারতের যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আপনারা জানেন, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা 2023 সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম। এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যসমূহের বিষয়ে আজকের এফওসিতে করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে এই বিষয়গুলোকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকারমূলক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সদিচ্ছা থাকে এবং ঐক্যমত থাকে, তাহলে তার মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করছি। দিল্লিতে সুবিধাজনক সময়ে পরবর্তী ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনসে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র সচিব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। দুটো দিক, একটা হচ্ছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আপনারা এর আগেও প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের আমরা যে জবাব দিচ্ছি সেটা পুনরুক্তি করি। এটি অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যখন সেই সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস কেন, এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে। সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায়, কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মাধ্যমে জানানো যায়। তো কাজে এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে her presence does not have any bearing on our relations, এবং তারা এই বাস্তবতার সত্ত্বেও they would like to engage with the government of the day। এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে, এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি এবং সেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্য সেটা উপস্থাপন করেছি এবং আমি এটা বলেছি যে আমাদের দিক থেকে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী সহ নানা পেশার মানুষ ভারতীয় প্রচারের মাধ্যমে যোগাযোগের করেছেন, তাদেরকে রিচ আউট করেছেন এবং আপনারা অনেকে ইউটিউবে ম্যাটেরিয়ালগুলো পাবেন এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে এ নিয়ে যদি কোনো সংশয় থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কী ধরনের আচরণ হচ্ছে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের নিয়ে যে উদ্বেগ এবং আমাদের দূতাবাস নিয়ে যে উদ্বেগ, এই বিষয়ে আলোচনা আমি এই বিষয়টা খুবই জোরালোভাবে বলেছি। আগরতলা এবং কলকাতায় সাম্প্রতিকভাবে যে ঘটনা ঘটেছে আপনি এর আগে আমাদের প্রেস রিলিজ দেখেছেন এবং আজকের সময়টা আমি খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি। তৃতীয় যে প্রশ্ন ছিল নিরাপত্তার ইস্যুতে, নিরাপত্তার ইস্যুতে আমরা সাধারণভাবে আলাপ আলোচনা করেছি, কিন্তু খুব স্পেসিফিক্যালি আমরা এই 7 সিস্টার সংক্রান্ত কোনো ধরনের আলোচনা আজকে সভাতে করে নেই। এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ আছে এবং আজকে উনি আমাদের এখানে আসার পরে আমার প্রত্যাশা সেই আন্ডারস্ট্যান্ডিং গ্যাপটা কমবে। সীমান্ত হত্যা নিয়ে আমরা কথাবার্তা বলেছি
এবং আমরা এটা বলেছি যে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে এটা কাম্য নয়, এবং এই দুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এই ধরনের হত্যাকাণ্ড সংগতিপূর্ণ নয়। এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে। এবং আমরা যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্যে বলেছি যে ওয়ান ডেথ টু মেনি, সে কথাটা বলেছি। তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয়, নানা ধরনের অপরাধ হয়, এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা মনে করেন। আমরা যেটা বলেছি যে উই ডোন্ট কন্ডোন এনি ক্রাইমস, আমরা কোনো ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটাকে তো সমর্থন করি না, কিন্তু আমরা একই সাথে হত্যাকাণ্ডকে সমর্থন করি না। কাজে দুই দেশের সাথে সম্পর্কে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা সবসময় বলে আসি, তার সাথে সঙ্গতি রেখে আমাদের যে অঙ্গীকার বিভিন্ন সময়ে তাদের পলিটিক্যাল স্পেস থেকে যে অঙ্গীকারগুলো আসছে হত্যাকাণ্ডকে শূন্য নেমে আসার ব্যাপারে, সেটার প্রতি যাতে তারা শ্রদ্ধাশীল থাকে। দ্বিতীয় যেই কথাটা বলেছেন যে আমরা একদিক থেকে বলছি এটা আমাদের ইন্টারনাল ইস্যু, আবার অন্যদিকে তাদেরকে দেখে যাওয়ার কথা বলছি, এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এই জন্যে যে আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই, কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরের বিষয় এটা আমরা যদিও বলে দিতে চাই। কারণ মনে যদি কোনো ধরনের সংশয় থাকে, সেই সংশয় দূর করার জন্যই উই আর লাইক এ ওপেন বুক। দ্যাটস ওয়াই আই থিঙ্ক দিস ইনভিটেশন হ্যাজ কাম ফ্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই আহ্বান এসছে। তা আমি কোনো এর মধ্যে সংঘর্ষ দেখি না। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই যে বৈঠক, সেই বৈঠকের পূর্বে এক ধরনের প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়াটার সূত্রপাত ঘটেছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যখন জাতিসংঘের সাইডলাইনে, অধিবেশনের সাইডলাইনে যখন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, তখন থেকে কথাটা হয়ে আসছে। এবং তারপর থেকে সে সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে যে ডিসেম্বর মাস এসে সেটা কার্যকর হলো। এবং আপনারা দেখবেন যে ভারতের পররাষ্ট্র সচিবও বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা এঙ্গেজ হতে চান, দে ওয়ান্ট টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। তো কাজে আমরা মনে করি যে তার যে উচ্চারণ, এই উচ্চারণটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখতে চাই, এবং আমরা সামনের দিকে দেখতে চাই এই সদিচ্ছা এবং আমাদের দুইজনের মধ্যে যে ঐক্যমত হয়েছে একজনের কাজ করার, সেটা প্রতিফলন ঘটে কিনা। ট্রাস্টের একটা ঘাটতি আছে, এটা আমি যদি সমস্যাটাকে স্বীকার না করি তাহলে সমাধানের দিকে যেতে পারবো না। তো কাজে এটা আমি স্বীকার করে নিচ্ছি যে ট্রাস্টের একটা ঘাটতি ছিল বলেই আমাদের এই প্রক্রিয়াটা, এই পথটা অতিক্রম করতে হয়েছে। এবং আজকের যেই বৈঠক, সেই বৈঠক হচ্ছে সেই ঘাটতিটা মেটানোর পথে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ। এবং পলিটিক্যাল মেসেজিং যদি বলেন সেটা এই যে আমরা এই পথটাকে অনুসরণ করে এর পরবর্তী স্তরে যে আলাপ আলোচনা সেটা আশা করব। তো সেটার জন্য আমরা অপেক্ষা করবো, সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে জেআরসি, প্রকৃতপক্ষে ভারতের সাথে যে আমরা 54টা নদী শেয়ার করি, এই নদীর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তা ছিল, তার মধ্যে গ্যাঞ্জেস ওয়াটারের নিয়ে যে আমাদের চুক্তি এগ্রিমেন্ট আছে সেটা যে শেষ হয়ে যাবে সেটা নবায়নের বিষয় আছে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমাদের দিক থেকে আমরা খুব জোর দিয়ে বলেছি যে জেআরসির যে সভাটা সেটা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। আমার ধারণা এই বিষয়ে তারও কোনো দ্বিমত নেই, এটা হয়তো যথাসময়ে অনুষ্ঠিত হবে। প্রকল্প বিষয়ে এই প্রশ্নটা আগে আপনারা করেছেন, সেটা অন্যান্য অনেক মন্ত্রণালয়ের মধ্যে সংশ্লিষ্ট সম্পৃক্ত আছে এবং তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা ভিসা ইস্যু করছি এবং সেটাতে কোনো বড় ধরনের কোনো পরিবর্তন নেই। আর ট্রেডের কথা যেটা বললেন, এটা ওভারঅল যে ট্রাস্টের যে ডেফিসিটের কথা বললেন, এটা গতি পেতে হয়তো কিছুটা সময় লাগবে। আমরা তো এটা বলেছি, বলার পর তিনি বলেছেন যে এই মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। ধন্যবাদ সবাইকে।